এখানে সমাবেত হওয়ার জন্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আমার সাথে আজকে উপস্থিত আছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সহ সভাপতি, ত্রিপুরার শিক্ষক কর্মচারী আন্দোলনের একেবারে নবীনতম অন্যতম নেতৃত্ব শ্রী শান্তিরঞ্জন দেবনাথ মহাশয়। আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে দেশের বর্তমান আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের এই বাজেট অধিবেশন গত শনিবার দিন দেশের অর্থমন্ত্রী যে বাজেট উপস্থিত করেছেন সেই সম্পর্কিত বিষয়ে দৃষ্টি আকর্ষণ করি। স্বভাবতই আমি আপনাদের থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, যেহেতু কতগুলি বাজেটের কতগুলি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু খোলাসা করে বলা প্রয়োজন। সে কারণে হয়তো খানিকটা চেষ্টা করবো যত সংক্ষিপ্ত ভাবে বিষয়টা উপস্থিত করা যায়, আমাদের বক্তব্যটা তুলে ধরা যায়, হয়তো খানিকটা সময় লাগতে পারে। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমরা যেটা লক্ষ্য করে আসছি যে বিজেপি দল এবং তার যে রাজনৈতিক অভিনব আরএসএস বরাবরই দেশে ধর্ম বর্ণ জাত এগুলিকে কেন্দ্র করে বিভাজন করার নীতি এগুলি চালিয়ে তারা উগ্র সাম্প্রদায়িকতা একদিকে যেমন সৃষ্টি করেছে, অন্যদিকে মিথ্যাচার, প্রতারণা, বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে তারা বড় হয়ে উঠেছে। এসব বুদ্ধিজীব জমানায় একেবারে বহুল ভাবে বিষয়গুলি বেড়ে গেছে। এরা এমন একটা জায়গায় চলে এসেছে যে আমাদের দেশে সর্বোচ্চ পদে যারা আছে, দেশের রাষ্ট্রপতি, আমাদের স্পিকার, লোকসভা রাজ্যসভার চেয়ারম্যান, এই যে পদগুলি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলি, এগুলিকেও রাজনৈতিক সংকীর্ণ স্বার্থে ব্যবহার করছে। আমি তার খুব বিশদ উদাহরণ দেব। আমি শুধু বলবো যে আমাদের দেশে একজন আদিবাসী মহিলা রাষ্ট্রপতি, ওনাকে এই ধরুন গত প্রজাতন্ত্র দিবসে বা তার আগের বছরে যে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য ওনার মাধ্যমে প্রচারিত করা হয়েছে বা এই বাজেট অধিবেশনের শুরুর সময়ে যে বক্তব্য ওনাকে দিয়ে প্রচার করা হয়েছে, ওনার বক্তব্যের সাথে আর একজন আরএসএস বা বিজেপি নেতা যে উগ্র হিন্দুত্ববাদী প্রশ্নে যে বক্তব্য উপস্থিত করে আসছেন দেখে তার সাথে খুব একটা পার্থক্য খুঁজে পাওয়া যায়। পার্থক্য খুঁজে পাওয়া যায় মোদীজি সহ কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রীরা বা বিজেপি দল দেশের অগ্রগতি, দেশের অর্থনীতি ও নানা সমস্যা সম্পর্কে মূল বিষয়গুলিকে আড়াল করে যে মিথ্যা এবং প্রতারণার আশ্রয় নিয়ে চলছে, সেই যে বিষয়গুলিও ওনার বক্তব্য উঠে এসেছে যে দেশের মূল সমস্যাগুলি বেকারত্ব, অর্থনৈতিক সংকট, সামাজিক ক্ষেত্রে আমাদের দেশের যে বর্তমান যে অস্থিরতা, আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি, আমাদের দেশের মহিলাদের একটা বিপজ্জনক জায়গায় নিয়ে যাওয়া, এই সমস্ত বিষয়গুলি ওনার বক্তব্য থেকে ওনার বক্তব্যে প্রধানত মোদীজি এবং সরকারের জয়গান বিষয়গুলি এর
পরবর্তী সময়ে আমরা দেখেছি যে প্রাক বাজেট বক্তৃতা দেশের প্রচলিত অর্থনৈতিক যে সমস্যা, বিশেষত আমি বলতে চাই গত 24 অক্টোবর মাস থেকে জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক অর্থ ভান্ডার, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা বিশ্ব ব্যাংক এবং আমাদের দেশেরও রিজার্ভ ব্যাংক, দেশের প্রকৃত দশা অর্থনীতিবিদরা বা আমি যদি ধরে নিই যে মোদীজির যিনি মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অনন্ত নাগেশ্বর, ওনারা যে অর্থনীতির আমাদের যে বেহাল অবস্থা, দ্রব্যমূল্য বৃদ্ধি, জিডিপি কমে যাওয়া এবং বেকারিত্ব বেড়ে যাওয়া, আমাদের শ্রমিকদের মজুরি কমে যাওয়া, ছাঁটাই, এই সমস্ত দেশের যে দুরবস্থা, এর জন্য প্রধানত তাদের সকলেরই তারা একসঙ্গে বলেছিলেন দেশের সরকারের সার্বিক যে দৃষ্টিভঙ্গি, সর্বোপরি কর্পোরেট যে নীতি এবং কর্পোরেট দুনিয়ার অতিরিক্ত মুনাফা লাভ, এর ফলশ্রুতিতে এসব ঘটনা গুলি আমাদের দেশে ক্রমবর্ধমান। আমরা আশা করেছিলাম যে কার বাজেট বক্তৃতায় আমাদের অর্থমন্ত্রী এই বিষয়গুলি পুরোপুরি অস্বীকার করতে পারে। দেশের আর্থিক সংকটের ক্ষেত্রে উনি অন্তত স্বীকার করেছিলেন যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য ছিল জিডিপি 7% পৌঁছে যাওয়া, এটা সম্ভব হয়নি। জিডিপি 6% কাছাকাছি হচ্ছে, এটা কমে এই চলতি বছরেই 6.4%। বলে আমরা আশাবাদী ছিলাম। আমাদের দেশের প্রথিত দশা অর্থনীতিবিদরাও ওনারাও আশাবাদী ছিলেন যে এবারকার বাজেটে অন্তত পক্ষে ওই সমস্যাগুলি নিরসনে বাজেটে কার্যকরী পদক্ষেপ লক্ষ্য করা যাবে। আমরা কি দেখব যে শনিবার দিন যে বাজেটটা উপস্থিত করা হলো, সেটাতে আমরা কি পেলাম? এই বাজেটটি এক কথায় বলা যায় ছত্রে ছত্রে প্রতিটা ক্ষেত্রে শুভঙ্করের বাকি যে বাজেটকে একেবারে বলা যায় খুব সুন্দরভাবে আমাদের দেশের বিরোধী দলের নেতা এই বাজেটকে বলে উপস্থিত করার পর উনি বলেছিলেন যে বুলেটের পথে ব্যান্ডেড লাগানোর মতো একথা বলেছি। আমরা বাজেটে যদি দেখি যে যেটা নিয়ে বাহাবা করানোর চেষ্টা করছে, যে বাজেটে একটা মধ্যবিত্তদের একটা বিরাট ছাড় দেওয়া হয়েছে। কার্যত কি যে 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়কর মুক্ত করে দেওয়া হয়েছে। এতে উপকৃত হয় কত মানুষ? 1% যে বাজেটে যেভাবে করের বিন্যাস ছাড় দেওয়ার পর করের বিন্যাস করা হয়েছে, এতে সরকারের কোষাগার থেকে 1 লক্ষ কোটি টাকা খরচ বা 1 লক্ষ কোটি টাকা খরচ ক্ষতি হবে, এটা নিশ্চিত। কিন্তু এতে উপকৃত হবে কত মানুষ? উপকৃত হবে সর্বসাকুল্যে গোটা দেশের জনসংখ্যার 1% মানুষ। ফলে বাজেট দিয়ে সর্বসাধারণের প্রাপ্তি কি? আমরা কৃষি ক্ষেত্র থেকে যদি ধরে শুরু করি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রাম উন্নয়ন, মহিলা শিশু সুরক্ষা, এইসব সকল ক্ষেত্রে যে বরাদ্দ অর্থ গত বাজেটেও যা ছিল তার চাইতেও কমিয়ে দেওয়া হয়েছে। এখানে বাজেট উপস্থিত করতে গিয়ে অর্থমন্ত্রী উনি বক্তৃতায় বলেছেন এবং তথ্য দেওয়ার চেষ্টা করেছেন যে গত বাজেট থেকে এবার বিভিন্ন ক্ষেত্রে, এই ক্ষেত্রগুলি সহ বিভিন্ন ক্ষেত্রে অর্থ বরাদ্দ নাকি বাড়ানো হয়েছে। আপনারা যদি সময় দেন আমি এই ক্ষেত্রগুলিকে আমি চিহ্নিত করে আমি দেখিয়ে দিতে পারি যে বাজেটে যে শুভঙ্করের ফাঁকে কিভাবে করা হয়েছে। গত বাজেটে প্রস্তাবিত যে বাজেটটা ছিল বিভিন্ন ক্ষেত্রে সংশোধিত বাজেট আবার গ্রহণ করে সেই প্রস্তাবিত বাজেট থেকে টাকাটা
ক্ষেত্রে কমিয়ে আনা হয়েছে। এটা সবটা যোগ করলে পর 1,00,000 কোটি টাকার বেশি উল্লেখ 2024-25 সালের অর্থবর্ষের যে বাজেট, সেই বাজেট থেকে কমিয়ে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে সেখান থেকে বৃদ্ধি দেখানো হয়েছে। কার্যকর 2024 সালের 24-25 অর্থবর্ষ থেকে এবার বড় ক্ষেত্রে যেমন বাড়ি উপযুক্ত বলা যায় শিক্ষা, এসসি এসটি কল্যাণ সহ কৃষক কল্যাণ এবং অন্যান্য সরকারি খাতে যে ব্যয়, জনকল্যাণমূলক খাতে যে ব্যয়, সেই সমস্ত খাতে ব্যয় বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে যে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং আমাদের দল আমরা মনে করি যেটা চিরাচরিতভাবে মোদিজির সময়কালে যেটা আমরা দেখে আসছি যে বাজেটটা অনেকটা যে তাদের নির্বাচনী প্রতিশ্রুতির মতো হয়ে গেছে। নির্বাচনী প্রতিশ্রুতিকে মোদি সাহারা যেমন নিজেরাই বলেন জুমলা, বাজেটটা অনেকটা এরকম হয়ে গেছে। পার্লামেন্টে অসত্য তথ্য পরিবেশন সহ বাজেট সেটা একটা দায় থাকছে না, সরকারের কোন দায় থাকছে না। বাজেটটা পরবর্তী সময়ে বাজেটটা কাটছাট করে দেওয়া হচ্ছে। আমরা তো আমাদের বলা হচ্ছে দেশটা যে অর্থনীতির ক্ষেত্রে নাকি তৃতীয় বৃহত্তম শক্তিশালী দেশ হয়ে যাচ্ছে। 47 সালে মোদীজি বলে আমাদের দেশ নাকি অর্থনীতির ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ স্থান দখল করছে। এবং তার জন্য কি আমাদের অর্থনৈতিক অবস্থা কি? অর্থনৈতিক অবস্থা যদি প্রকৃত চিত্রটা দেখেন, মুদ্রা করে দিয়েছে, টাকার দাম ডলারের তুলনায় টাকার দাম কমতে কমতে আমাদের দেশে আজকে 86 টাকা 70 পয়সা এর মধ্যে ঘোরাঘুরি করছে। অথচ একটা সময় ছিল আমাদের দেশে স্বাধীনতার পরবর্তী সময় দীর্ঘদিন ডলারের সাথে টাকার দামের একটা যে স্থিতাবস্থা বজায় ছিল, সাযুজ্য ছিল। 80 দশকের মাঝামাঝি সময়ে একটা সবাই জানেন যে ডলারটা আন্তর্জাতিক দুনিয়ার একটা সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। এর ফলে আমাদের টাকার দামে তারতম্যতা অনেকটা বেড়ে গিয়েছে এবং তারপরেও একটা ধারাবাহিকতা ছিল। কখনো আমাদের দেশে ডলারের দাম 54-55 টাকা বেশি টাকা থেকে বেশি হয়। আমরা কি দেখেছি আমাদের ইউপিএ সরকারের সময় 13 সালে, যেখানে 13 সালের আগে 54-55 টাকার মধ্যে ছিল এক ডলারের বিনিময়ে আমাদের টাকার মূল্য, সেই জায়গায় হঠাৎ করে 64 টাকা হয়ে গেছে। তখন মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী নির্মলা সীতারামন, সে সময় বিজেপি দলের নেত্রী, বিজেপি দল সমস্যায় ডক্টর মনমোহন সিংয়ের অর্থনৈতিক ক্ষেত্রে ঘোরার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, ঠাট্টা বিদ্রুপ করেছিল ওনার যোগ্যতা নিয়ে। কংগ্রেস দল সম্পর্কে তো যা ক্ষতি তা হয়েছে, অথচ 4 থেকে 5 মাসের মধ্যে সেই ডলারের দাম পূর্বের জায়গায় নিয়ে এসেছে। মোদীজি যখন ক্ষমতাসীন হয় 14 সালে ডলারের দাম ছিল 55 টাকা, আর মোদীজির আজকে 10 বছর 5-6 বছর শাসনকালে সেই ডলারের দাম গিয়েছে আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে। কি বলবেন যে মোদী সরকার বা আমাদের দেশের বিজেপি নেতারা সেই ডলারের দাম কমার তো কোনো লক্ষণ নেই। বলা হচ্ছে কিছুদিন আগে ওই বিজেপি দল থেকে বলা হয়েছিল ডলারের দাম নাকি আন্তর্জাতিক সমস্যা, সেখানে ব্রাজিল সহ কয়েকটা অনুন্নত দেশের কথা উল্লেখ করে বলেছিল তাদের চাইতে নাকি আমরা ডলারের দামের ক্ষেত্রে ভালো জায়গায় আছি। কিন্তু ঘটনা কি তা? ঘটনা তা নয়। আমরা ডলারের দাম আজকে যে উন্নয়নশীল অধিকাংশ দেশের তুলনায় আমাদের দেশে ডলারের দাম অনেক বেশি। শুধু তাই অর্থনীতির ক্ষেত্রে যে বলা হচ্ছে মোদীজি 26শে জানুয়ারিও প্রজাতন্ত্র দিবসে উনি বলেছেন যে আমাদের দেশে যে বিনিয়োগ এমন ভাবে বাড়ছে, বিদেশি বিনিয়োগ
বিনিয়োগ এমন ভাবে বাড়ছে যে আমাদের দেশের কাজের আর কোন রকম সংকট থাকবে না। যুব সমাজকে অগ্রাধিকারে দিতে হবে, এক দেশ এক ভোট এই বিষয়ে অগ্রাধিকার দিতে হবে। প্রকৃত ঘটনা কি? রিজার্ভ ব্যাংকের তথ্য হচ্ছে আমাদের দেশ থেকে বিদেশি রপ্তানিকারীরা গত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত প্রায় 14 লক্ষ কোটি টাকা সেখান থেকে তুলে নিয়ে গেছে, আমাদের দেশ থেকে তুলে নিয়ে গেছে। এরা বিনিয়োগ করছে চীনে, আমেরিকা, তারা বিনিয়োগ বাড়াচ্ছে, আমাদের দেশে বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। শিল্প কলকারখানা ইউপিএ সরকারের সময়কালে পুনরায় ইউপিএ সরকারের সময়কালে 1 লক্ষ নতুন শিল্প কলকারখানা গড়ে উঠেছিল। মোদীজির বিকশিত ভারত বা মেক ইন ইন্ডিয়া এর ফলশ্রুতিতে আমাদের দেশে শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ছাপ বন্ধ হয়ে যাচ্ছে। গত এর আগের পার্লামেন্ট অধিবেশনে সরকারের শ্রম দপ্তর থেকে যে তথ্য দিয়েছে সেগুলি কি? সেগুলি হচ্ছে আমাদের দেশের যে কুটির শিল্প, কুটির শিল্পগুলিতে বন্ধ হয়ে যাচ্ছে, ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাচ্ছে। এদের ক্ষেত্রে যে সমস্ত আগে যেভাবে ছিল, যে অবস্থা ছিল, মোদী 8 সালে যে কুটির শিল্পের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল, আর 8 সাল থেকে এই সময়ের মধ্যে গুলি পঞ্চকর্ম সংস্থান বেকারত্ব 6.1% ছিল ওই ইউপিএ সরকারের সময়, 9% ছাড়িয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে সেখানে বলা হচ্ছে আমাদের দেশের অগ্রগতি। আমি আর কথা বাড়াচ্ছি, আমি শুধু বলছি যে এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের মূল্যায়ন করতে হবে যে দেশটা কোথায় এ থেকে আমরা কি করে বেরিয়ে আসতে চাই। আমরা তো লক্ষ্য করছি যে আমাদের এই দেশবাসীকে বারবার বিভ্রান্ত করা হচ্ছে। এটা যে এই বাজেটটাও, এই বাজেটের ক্ষেত্রে প্রধানত এই বাজেটে দেশের সমস্যাদি সমাধানের প্রশ্নে কোন নজরই দেওয়া হয়। এই বাজেট তো একটা প্রতারণার দলিল ছাড়া আর কিছু নয়। এই বাজেটের মধ্য দিয়ে দেশবাসীর প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে, কর্মসংস্থানের কোনো বিষয় রাখা হয়নি। সেখানে বলা হচ্ছে যে ওই ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা বৃদ্ধির কথা বলে বলা হচ্ছে, যে বাজেটে নাকি স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হচ্ছে। কিন্তু আমি বেশি উদাহরণ করব না, 36টা ওষুধের দাম কমানোর কথা বলা হয়েছে। কিন্তু আপনারা তো সবাই অবগত আছেন গত 1.5 বছরে জীবনদায়ী ওষুধ সহ নানা ওষুধের দাম 100% বাড়ানো হবে। 36টা ওষুধের দাম কমানোর পরিপ্রেক্ষিতে আমি গত পরশু দিল্লির একটা 31 বছরের মহিলা, ওনার অভিজ্ঞতা বলেছেন, ওনার একটা বিশেষ রোগী আক্রান্ত, ওনার বছরে ওষুধ লাগে 72 লক্ষ টাকা, সে জায়গায় 36টার মধ্যে ওনার ওষুধ দেওয়া আছে। উনি বলেছে যে ওষুধটা আগার ক্ষেত্রে সরকার ছাড় দিয়েছে বহির করে 10%। এই ছাড় আমাকে আমার কতটা কাজে লাগবে, কার্যত এই ছাড় পাবো কিনা এটা নির্ভর করে ওষুধ কোম্পানির মালিকদের উপর। সেখানে এই ছাড়টা দিয়ে সরকার যদি বিকশিত ভারতের কথা বলছে, বিকশিত ভারতে সেই ওষুধটা আমাদের দেশে তৈরি করার জন্য আজকে উদ্যোগ নিচ্ছে, সেই ওষুধগুলি 36টা ওষুধ এগুলি আমদানি করতে হবে, অধিকাংশই সেগুলি যদি দিত তাহলে তো দেশের মানুষ উপকৃত হতো। সেই স্বাস্থ্য খাতে আমাদের যে পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে 1 টাকাও বরাদ্দ করেনি। আমাদের দেশে যে আজকে সরকারি চিকিৎসকদের যে সংকট সর্বত্র, শুধু আমাদের রাজ্যে নয় গোটা দেশেই সে অবস্থা বিরাজ করছে, সেই তার দূরীকরণের জন্য 1 টাকাও বরাদ্দ হয়। শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। এই যে বিষয়গুলি যেগুলো উঠে এসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের রাজ্যের কথা যদি দেখি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই বাজেটকে বলেছেন ইউনিক বাজেট। আমি বলি আমাদের দেশবাসীর জন্য প্রাপ্তির কথা শূন্য। আমাদের রাজ্য আমরা কি পেলাম? উত্তর পূর্বাঞ্চলে সেখানে এর কিছুদিন আগে এনেছি বৈঠক হয়, অনেক বড় বড় কথা শুনি। আমাদের রুনার মন্ত্রকে কার্যত বৃদ্ধি পেয়েছে, বাজেটে বরাদ্দ যেটা বাড়ানো হয়েছে 0.25% বরাদ্দ বাড়ানো হয়েছে গতবারের থেকে। সেই জায়গায় আসামে আপনারা দেখেছেন যে একটা বড় কারখানা সহ
আসামের 3টা এডিসির ক্ষেত্রে 200 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ভালো কথা, আমরা সাধুবাদ জানাই। কিন্তু ত্রিপুরার এডিসি কি অপরাধ করেছে? ত্রিপুরা এডিসির জন্য তো 1টি টাকাও বরাদ্দ করেনি। শুধু কি তাই, আজ থেকে 2 বছর সম্ভবত আগে আমাদের দেশের অর্থমন্ত্রী রাজ্য সফরে এসেছিলেন। সেখানে উনি বলেছিলেন যে 1300 কোটি টাকা এডিসি এলাকার উন্নয়নের জন্য কিছু দিনের মধ্যে চলে আসবে, উনি ঘোষণা দিয়ে গিয়েছিলেন। 2 বছর আগে এর মাঝে আমাদের রাজ্যের অধ্যাপক মুখ্যমন্ত্রী উনি ঘোষণা দিয়েছিলেন শুধু উপজাতি এলাকার উন্নয়নের জন্য সেখানে নাকি 1200 কোটি টাকা আসবে। আমাদের এডিসি এখন যারা পরিচালক বিজেপি সরকারের শরীর, সেই বিশুদ্ধ তীব্রাভাদল ওরা তারা বলেছিল এই রাজ্যে আদিবাসীদের উন্নয়নের প্রশ্নে টাকার অভাব হবে না, কেন্দ্রীয় সরকার প্রভাব করে টাকা দেবে। এই বাজেটেও ত্রিপুরা এমন ভাবে বিকৃত, একটি টাকাও বরাদ্দ হয়নি। ত্রিপুরার দীর্ঘদিনের দাবি গ্যাস, পর্যাপ্ত গ্যাস আছে, একে ভিত্তি করে শিল্প কারখানা করা, বিশেষত আমাদের সার কারখানা করা, এগুলি সম্পর্কে একটি শব্দ শোনা যাচ্ছে না। এই জায়গায় আমরা সবিশেষ যে কথাটা বলবো, এই অবস্থাটা যদি চলতে থাকে, আমাদের দেশের কিছু কিছু মহল থেকে বলা হচ্ছে আমরা এই একটা সময় থেকে 250 পুরো 300 বছর আগে আমাদের দেশের যে সময়কার দেশের কিছু বিশ্বাসঘাতক মির্জাচিনরা ষড়যন্ত্র করে আমাদের দেশটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে লুট করার জন্য তুলে দিয়েছিল। যে আজকে যেভাবে বিজেপি বা বিশেষত মোদী এই বাজেটের মধ্য দিয়ে প্রমাণ করেছে যে ওনার আসল ছাপা হচ্ছে, আসল লক্ষ্য হচ্ছে আমাদের দেশের কর্পোরেট জগৎকে ধনী থেকে আরো ধনী করা। তার জন্য সরকারি ক্ষেত্রগুলি সহ ছাড় দেওয়া সহ পরে বিন্যাস সহ সর্বক্ষেত্রে কর্পোরেটদের দূষণ করার নীতি অবলম্বন করা হচ্ছে। মহিলা, শিশু সহ ছাত্র, যুবক সকলকে, কৃষক, শ্রমিক সকলকে উপেক্ষিত করা হয়েছে। সেই জায়গা সেক্ষেত্রে আশঙ্কিত আমরা এই দেশটা আবার অর্থনীতির পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে না যায়। তার জন্যই আমরা এই রাজ্যে এখান থেকে দেশবাসীর উদ্দেশ্যে আমাদের জাতীয় কংগ্রেস, আমাদের নেতা রাহুল গান্ধী বিরোধী দলের নেতা দেশবাসীকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। আমরা এই রাজ্যে সমস্ত অংশের মানুষকে জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই বলবো ভেবে দেখার জন্য। এই বাজেট যেমন বিহার নির্বাচন বা দিল্লি নির্বাচন বিজেপি দল যাদের সুবিধা পায় সেগুলোকে উপস্থিত করা হয়েছে। দেশের বাজেটও বা বিভিন্ন সময় বিজেপির মূল লক্ষ্য দেশের সমস্যার সমাধান নয়, বেকারিত্বের সমস্যা নয়, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি নয়। তার মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতা দখল করা, তার জন্য প্রলোভিত করা, প্রলোভিত না করলে পর জাত, পাত, ধর্ম, বর্ণ নিয়ে বিভেদের সৃষ্টি করে সংখ্যাগরিষ্ঠ অংশকে যাদের ধর্মীয় উন্মাদনা, তাদের মধ্যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে। আর যেভাবে আমাদের প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিতে আজকে মেরুকরণ করা হয়েছে, ধর্মীয় মেরুকরণ করে সেগুলিকে দখলে নেওয়ার চেষ্টা হচ্ছে, নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, সেগুলিকে ব্যবহার করে নির্বাচন কমিশন ধর্মীয় উন্মাদনা এইগুলিকে ব্যবহার করে ভোটের বৈতরণী পাওয়াটাই তাদের কাছে মূল লক্ষ্য। তাই তো আমরা দেখছি, আমরা যখন ভেবেছিলাম যে গত লোকসভা নির্বাচনে যে সম্ভাবনা তৈরি হয়েছিল বিজেপিকে ক্ষমতাচ্যুত করা, সেই সম্ভাবনা কাজে লাগানো যায়নি। ওই ধর্মীয় উন্মাদনা সৃষ্টি এবং নির্বাচন কমিশনকে নগ্নভাবে ব্যবহার করার ফলে সেই সম্ভাবনাকে কাজে লাগানো যায়নি। আবারও আমরা আতঙ্কিত যে আবারও গোটা দেশে এই ক্ষেত্রটাকে তারা
ব্যবহার করার জন্য আজকে আওয়াজ করেছে সকল কিছু বলে এক ধর্ম, এক জাতি, এক নেতা, এক দেশ, এক ভোট, এই লক্ষ্যে আজকে বিজেপি করছে। তাই আমরা বলবো আমাদের কাছে সকল মানুষের কাছে আমাদের সমস্যাদের যদি সমাধান করতে হয় যত দ্রুত সম্ভব বিজেপির হাত থেকে দেশকে এবং আমাদের রাজ্যকে মুক্ত করতে হবে। আমাদের রাজ্যে নানা কথা মোদীজি যেমন অসত্য কথাকে তারা অভ্যাসে পরিণত করেছে, আমাদের রাজ্যে যে শিক্ষিত আমাদের রাজ্যের ডাক্তার মুখ্যমন্ত্রী উনিও অসত্য তথ্য পরিবেশন করতে কোনো খামতি রাখছেন না। সম্প্রতি তো দেখেছেন উনি সহ রাজ্যের মন্ত্রীরা বাক্যবাদী মন্ত্রীরা থেকে শুরু করে সকলেই বলে বেড়াচ্ছিল অর্থনীতি আমাদের রাজ্যের অর্থনীতির এতটাই অগ্রগতি ঘটেছে যে গোটা দেশের মধ্যে আমরা অগ্রণী স্থানে আছি। আমাদের রাজ্যের মানুষের গড় আয় নাকি বেড়ে গেছে। অর্থ কমিশনে এসেছিল, তারা খোলাসা করে দিয়েছে, সেখানে যে বলেছে আমাদের অর্থনৈতিক গড় আয় জাতীয় গড়ের চাইতে অনেক। শুধু তাই না, উত্তর পূর্বাঞ্চলের অনেক রাজ্য থেকে কম। ফলে এই ক্ষেত্রগুলি বিবেচনা করে আমরা জাতীয় কংগ্রেসের প্রদেশ কমিটির তরফ থেকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আবেদন করতে চাই, এই যে বন্ধা নীতি, দেশকে সর্বনাশ করে দেওয়ার যে নীতি, রাজ্যটাকে টুকরা করে দেওয়ার নীতি, এই নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন করে তোলার পক্ষে আমরা কংগ্রেস, জাতীয় কংগ্রেস দেশব্যাপী এবং আমাদের রাজ্য আমরা যে আন্দোলন ছুটি জারি করেছি, সেই আন্দোলন ছুটিকে শক্তিশালী করার ক্ষেত্রে প্রধানত আমরা যে ক্ষেত্রটাতে যোগ দিয়েছি, আমাদের আন্দোলন আমাদের দেশকে এগিয়ে যেতে গেলে পরে আমাদের যে অর্জিত সংবিধান অর্জিত স্বাধীনতা সে তাকে রক্ষা করতে হবে। একই ধ্বংস করার চেষ্টা করছে তাদের শাসককে টিকিয়ে রাখার জন্য, কায়েম রাখার জন্য। তাই এই লড়াই একত্রীকরণ করে আমাদের রাজ্য এই বাজেটের বিরুদ্ধে এবং সংবিধান রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনকে শক্তিশালী করার ক্ষেত্রে সকলে এগিয়ে আসবেন এবং এই ক্ষেত্রে সংবাদ মাধ্যমের সহযোগিতা আমরা পাব। আমাদের এমনিতেই এখন যে কর্মসূচি চলছে সেটা হচ্ছে আমাদের জয় বাপু, জয় পীর, জয় সংবিধান একে কেন্দ্র করে এই মানে ধারণাকে যাতে আমরা আরো পুষ্ট করতে পারি, সংবিধান রক্ষা যে লড়াই, সেই লড়াই ব্যাপক অংশের মানুষকে সামিল করতে পারি, সেই লক্ষ্যে আমাদের যে রাজ্যের যে সমস্ত শাখা সংগঠনগুলি আছে সেই শাখা সংগঠনগুলি তাদের নিজস্ব দাবি দেওয়ার সাথে সাথে এই দাবিকেও আমরা রাজ্যব্যাপী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছি। কনভেনশন থেকে আগামী 9 তারিখ আমাদের যে দেশের যে অনগ্রসর শ্রেণী আছে সেই অনগ্রসর শ্রেণীর যে সংগঠন, সেই সংগঠনের কনভেনশন আছে তেলিয়াপাড়াতে এবং ধর্মনগরে যে কনভেনশন আছে, তার সাথে সাথে আগামী 16 ফেব্রুয়ারি আমাদের কৃষক এবং শ্রমিকদের যে সংগঠন আছে সেই অংশের মানুষদের নিয়ে আমাদের কনভেনশন আছে 16 তারিখ তেলিয়াপাড়াতে। ওই দুটো কনভেনশন থেকেও আমরা আন্দোলন গ্রহণ করবো। তার পাশাপাশি এই আন্দোলন সূচি শেষ হয়ে যাওয়ার পর আমরা প্রদেশ কংগ্রেস এবং তার সমস্ত শাখা সংগঠনগুলি তারা নিজ নিজ বেরির মধ্যে রাজ্যব্যাপী আমাদের আন্দোলন সূচি গড়ে তুলতে হবে। এই আন্দোলন সূচির মধ্যে অবশ্যই থাকবে এই যে জনবিরোধী বাজেট, সেই বাজেটের বিরুদ্ধে জনমত তৈরি করার বিষয়টাও আমাদের সে আন্দোলন সূচি।